আমার নাম A.K. আহমেদ ফজলুর রহমান মুরাদ। আমার বাবার নাম মৃত মুজিবুর রহমান। আমার বাড়ি হচ্ছে নড়াইলে। আমরা 3 ভাই 4 বোন। আমার 2 পুত্র সন্তান। আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন? আমি প্রথমে স্কুল জীবনে লেখাপড়া করেছি ঝিনাইদহ সরকারি বিদ্যালয়ে, তারপরে রয়্যাল ভিক্টোরিয়া কলেজে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, যে মুক্তিযুদ্ধ যে হবে এই সম্পর্কে কি আপনি পূর্বে কোনো কিছু জানতে পেরেছিলেন, বা মানে আপনার কোনোভাবে কি জানতে পেরেছিলেন যে সামনে হয়তো বা কোনো মুক্তিযুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে? আমি 1968 সালে থেকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতিতে সম্পর্কিত ছিলাম এবং সেই ছাত্রলীগের রাজনীতি করাকালীন সময়েই আমরা একটা জিনিস বুঝতেছিলাম যে 23 বছর পাকিস্তান আমাদের উপরে যে শোষণ নির্যাতন যেগুলো করছে, এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেই আমাদের একটি নতুন দেশ সৃষ্টি করা ছাড়া থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। এরকম একটি প্রক্রিয়া 1962 সাল থেকেই তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব সিরাজুল খানের নেতৃত্বে নিউক্লিয়াস ফর্ম করা হয়। তার সাথে ছিলেন জনাব আব্দুল রাজ্জাক এবং জনাব কাজী আরিফ আহমেদ। সেই নিউক্লিয়াসের থেকেই 62 সালের থেকেই বাংলাদেশকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে একটু নতুন বাংলাদেশ সৃষ্টি করার একটি প্রক্রিয়া কার্যক্রম চলমান ছিল। তো আমরা ছাত্রলীগ রাজনীতি করতে গিয়ে তখন পাকিস্তানের বিরুদ্ধে আমি পাকিস্তান দেশ সৃষ্টি নামক একটি বইয়ে যে আন্দোলন হয়, সে আন্দোলনে আমি ঝিনাইদহতে খুব সক্রিয় অংশগ্রহণ করি এবং সে আন্দোলনের মাধ্যম দিয়েই স্কুল জীবনের স্কুলের ছাত্রদের মধ্যেই পাকিস্তানের এই সমস্ত বিষয়ে অত্যাচার নির্যাতনের বিষয়ে আমাদের ভিতরে একটা অনুপ্রেরণা আসছিল এবং এরপরে আমরা মোটামুটিভাবে 1970 সালের নির্বাচনে অংশগ্রহণ করি এবং সেই নির্বাচনে 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি এবং গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমরা বুঝতেছিলাম যে পাকিস্তানের সাথে এক সশস্ত্র লড়াই করে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা ছাড়া এরকম আমাদের মুক্তির কোনো পথ নেই, এরকম ধারণা আমাদের মধ্যে কিঞ্চিতভাবে আমাদের মধ্যে ছিল, আমরা অনুপ্রেরিত ছিলাম। আর যেমন আমরা শুনে থাকি যে মুক্তিযুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ দিন, মানে 1971 সালে অনেক গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে আমরা জানতে পারি, যেমন 7 মার্চ, 26 মার্চের ঘোষণা, 25 মার্চের কালো রাত, এগুলো সম্পর্কে আপনার কিছু অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা হচ্ছে 1971 সালে 70 সালের নির্বাচনে যখন বাংলাদেশে আনসার আওয়ামী লীগ নিরঙ্কুশ সন্তুষ্টতা অর্জন করলো, এরপরে আমাদের ভিতরে ধারণা ছিল যে হয়তো পাকিস্তান আমাদের কাছে ক্ষমতা, বাঙালিকে ক্ষমতা নাও দিতে পারে, যে কারণে আমরা 1970 সালের নির্বাচনের সময় ছাত্রলীগের পক্ষ থেকে তদানীন্তন ছাত্রলীগের যে নিউক্লিয়াসের নেতৃত্বে আমরা বিভিন্ন নির্বাচনে বা দেশে আমরা একটা জিনিস বাঙালি জাতিকে সংগঠিত করার জন্য, জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সেই নির্বাচনের সময়ই একটা কথা বলতাম, 6 দফা না 1 দফা, 6 দফা না মানা হয় তাহলে 1 দফা। সেভাবেই আমরা সোনার বাংলা শ্মশান কেন এরকম একটা পোস্টার দিয়েই ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আলাদা করে নির্বাচনে প্রচারে নামি এবং আমরা এই জাতিকে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে জয় বাংলা স্লোগান, তারপরে আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, পিটিনা ঢাকা ঢাকা ঢাকা, তোমার আমার ঠিকানা বলদা মেঘনা যমুনা, এইসব স্লোগান দিয়ে বাঙালি জাতীয় জাগরণের একটা চেষ্টা আমরা করে আসছিলাম এবং এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিবসগুলো বলা হয়, সেই দিবসগুলোর ভিতরে 7ই মার্চ যেমন আছে, তার আগে আরো 3টা দিবস আছে। সেটা হচ্ছে 1লা মার্চ
যখন পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন ইয়া খান সাহেব, পাকিস্তান তদানীন্তন প্রেসিডেন্ট ইয়া খান স্থগিত ঘোষণা করলো, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির মিটিং করছিলেন হোটেল ফুলবাড়িতে। তখনই নিউক্লিয়াসের নেতৃত্বে ছাত্রলীগ এই 1 মার্চে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার দাবিতে রাজপথে টেনে নিয়ে আসে এবং সেই 1 মার্চের পরে 2রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে তদানীন্তন ডাকসু বিপি আসম আব্দুর রব প্রথম বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করে। তারপরের দিন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতেই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ইশতেহার পাঠ করে। এর আগের আরেকটি ইতিহাস আছে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার কোনো লিখিত সিদ্ধান্ত কোনো একমাত্র পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একটা লিখিত সিদ্ধান্ত, স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের একটা লিখিত সিদ্ধান্ত 1970 সালে ছাত্রলীগের বর্ধিত সভায় 39-9 ভোটে অনুমোদিত হয়। তখন থেকেই আমরা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের তখনকার যারা ছিলাম তারা আমরা স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের একটা চিন্তা ভাবনা আমাদের উপর কাজ করত। এই 1 মার্চ, 2রা মার্চ, 3রা মার্চের পরবর্তীতে হচ্ছে 7ই মার্চ। 7ই মার্চে এই লক্ষ জনতার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মুক্তিযুদ্ধের একটা পরিকল্পিত রূপরেখা ঘোষণা করেন। তিনি কিভাবে স্বাধীনতা যুদ্ধ হবে, কিভাবে দুর্গ গড়ে তুলতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, সব কিছু বলে একটা স্বাধীনতার দিক নির্দেশনামূলক বক্তব্যের শেষে এসে তিনি বলেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমরা ছাত্রলীগ এবং নিউক্লিয়াস এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটাকেই আমরা স্বাধীনতার ঘোষণা হিসেবে ধরে নিয়ে আমরা এবং সে লক্ষ্যে আমরা পরবর্তীতে আমাদের বিভিন্ন জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠায় সারা বাংলাদেশে যেভাবে প্রচার পরিচালনা করা দরকার সেভাবে আমরা কার্যক্রম করতে থাকি। এর মধ্যে পাকিস্তান আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে একটা নেগোসিয়েশনে আসার জন্য চেষ্টা করে এবং তারা 10 দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নেতাদের সাথে একটা আলোচনা চালায়। এই আলোচনার আড়ালে তারা সময় ক্ষেপণ করে এবং পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করে, সৈন্য সমাবেশ ঘটায়। এরপরে আসে সবচেয়ে মারাত্মক দিন। 22 তারিখে আমরা জানতে পারি যে পাকিস্তানের সাথে, ইয়া খানের সাথে, ভুট্টোর সাথে আওয়ামী লীগের নেতাদের একটা সমঝোতা হয়েছে এবং দুইটা ওদের ক্ষমতার ভাগাভাগি বা পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করার লক্ষ্যে এরকম একটা কিছু। তখন 23শে মার্চ ছিল পাকিস্তান দিবস। এই পাকিস্তান দিবসে আমরা নিউক্লিয়াসের নেতৃত্বে পল্টন ময়দানে এই আমাদের যার ছাত্র সংগ্রাম পরিষদের 4 নেতাদের সম্বর্ধনা দেওয়ার নামে একটা কুচকাওয়াজ, জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান হয়। সেই কুচকাওয়াজ অনুষ্ঠানে আমরা পাকিস্তানের পতাকা উড়াইয়ে সারা বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় এবং সেই পতাকা উত্তোলনের এবং পাকিস্তানের পতাকায় আগুন দেওয়ার মাঝ দিয়েই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের শেষ পেরেকটি আমরা মেরে দিই। তারপরে পাকিস্তানের ইয়া খান পাকিস্তান চলে যায় এবং 25 তারিখে আমাদের উপরে তার ক্র্যাকডাউন বা বাঙালি জাতির উপরে নৃশংস কালো রাতের অধ্যায়, সেখানে সে আমাদের লক্ষ হত্যা করে, বাড়িতে আগুন দেয়। তারপরে 26 তারিখে 25
তারিখ রাত্রেই শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়ে যান এবং তারপরে এই নিউক্লিয়াসের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা পিলখানা ইপিআরের কাছে কাজী আরিফ আহমেদ পৌঁছাই দেন এবং তার মাধ্যমে পরবর্তীতে স্বাধীনতার যে ঘোষণাটা সারা বিশ্বে প্রচারিত হয়। আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করি। এবং এই স্বাধীনতা ঘোষণা পাওয়ার পরে জানার পরে আপনি কবে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন বা যুদ্ধে যান? বিষয়টা যুদ্ধের সাথে সম্পর্কিত যেটা, এটা তো প্রস্তুতি আমার মার্চ মাসেই, যখন ইয়াহিয়া খান সাহেব যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করছে, তখনই তো আমরা অলরেডি যুদ্ধে নেমে গেছি। এরপর আনুষ্ঠানিকতা ছিল অস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য, এবং এটা আমি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সরাসরি মুক্তিযুদ্ধের সাথে আমাদের এটা হলো, আমরা তো বিএলএফ ছিলাম। জুন জুলাই মাসের দিকে আমি সরাসরি অংশগ্রহণ করি। যুদ্ধ সম্পর্কে কিছু কথা বলবেন, যেমন আপনি কোন সেক্টরে ছিলেন, কোথা থেকে ট্রেনিং করেছেন, এবং আমাদের হলো বিএলএফ এর সেক্টর, মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টা, আর বিএলএফ এর ছিল 4টা সেক্টর। বিএলএফ হচ্ছে এই বাংলাদেশ লিবারেশন ফোর্স, তার খুলনা বরিশাল অঞ্চল নিয়ে এটা দায়িত্ব ছিল তোফায়েল আহমেদ। আমরা নড়াইলরা সেই তোফায়েল আহমেদের যে মুজিব বাহিনী বা বিএলএফ এর যে গ্রুপ, সেই গ্রুপের সাথে ছিলাম। আর হলো সিরাজুল খানের নেতৃত্বে একটা গ্রুপ ছিল, শেখ ফজলুল করিমের নেতৃত্বে একটা গ্রুপ ছিল, আব্দুল রাজ্জাকের নেতৃত্বে একটা গ্রুপ ছিল। এই 4টে ভাগে ভাগ ছিল। এই সেক্টর হিসেবে যেটা আছে, সেটা আমরা মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের অধীনে ছিলাম, আমরা 8 নম্বর সেক্টরের অধীনে ছিলাম, নড়াইল 8 নম্বর। আমরা তো মুক্তিযুদ্ধের সাথে ছিলাম, আমরা ছিলাম বিএলএফ এর সাথে। মুক্তিযুদ্ধের সময় এমন কোনো ঘটনা যেটা আপনি কখনো ভুলতে পারবেন না? হ্যাঁ, এটা আমার যুদ্ধের যে ঘটনা, আমরা 8 তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম নড়াইল আক্রমণ করার। 8 তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম নড়াইল আক্রমণ করার। ওই দিন একটা ঘটনা ঘটলো যেটা খুব হৃদয়বিদারক। সেটা হলো, আমাদেরই আর একটা গ্রুপ ফজলুর রহমান জিন্নার নেতৃত্বে, তাদেরকে 7 তারিখে সন্ধ্যাবেলায় নড়াইলে রাজাকাররা সারেন্ডার করবে বলে নড়াইলে একজন পাকিস্তানি শান্তি কমিটির লোকই বলা যায়, তাকে ওই রাজাকাররা সারেন্ডার করবে বলে নিয়ে যেয়ে তাকে সন্ধ্যাবেলায় ওই গ্রুপটা গেলে পরে সেখান থেকে আমাদের 2জন সাথী যোদ্ধাকে রাজাকাররা ধরে নিয়ে যায় এবং তাদেরকে নৃশংসভাবে হত্যা করে পা থেকে বেঁধে নড়াইল চৌরাস্তায় ঝোলায় একে ভারতীয় চর। এটা খুব হৃদয়বিদারক। আর দ্বিতীয় হৃদয়বিদারক হচ্ছে, আমার বাবা 1971 সালের মুক্তিযুদ্ধে, আমরা মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে উনি গ্রেপ্তার হলেন। উনি প্রায় 7 মাস পাকিস্তানের ক্যাম্পে গ্রেপ্তার অবস্থায় ছিলেন। আমাদেরকে সারেন্ডার করানোর জন্য আমাদের 2 ভাইকে সারেন্ডার করানোর জন্য পাকিস্তান সেনাবাহিনীর উপর অকথ্য নির্যাতন করছে। এবং উনি একজন হেডমাস্টার, স্কুল হেডমাস্টার ছিলেন। ওনাকে ভীষণভাবে নির্যাতন করছে, হত্যা করার জন্য কয়েকবার চেষ্টা করছে, কিন্তু করে নাই। আমার পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার পরিবারের, আমার ভাই, ব্রাদার, মা, বাবা, বোন, কেউর সাথে কেউ এই মুক্তিযুদ্ধের সময় করে কোনো সম্পর্ক ছিল না। আমার মা, আমার বিধবা বোন, তার 2টা বাচ্চা নিয়ে অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। আমরা টোটাল পরিবারটা এই মুক্তিযুদ্ধে বিচ্ছিন্ন ছিলাম। এটা আসলে আমাদের জন্য খুব হৃদয়বিদারক। আর একটা হচ্ছে যুদ্ধ।
9 তারিখে আমরা সকালবেলায় নড়াইল আক্রমণ করার জন্য রওনা হলাম। নড়াইলের যুদ্ধে যখন গেলাম, আমি আমার কমান্ডার ছিলেন, নড়াইল BLF এর কমান্ডার ছিলেন শরীফ হুমায়ুন কবির, ওনার সাথে আমি সার্বক্ষণিক একসাথে পাশাপাশি ছিলাম। যুদ্ধে যখন যাই, বিকালবেলা যখন আমরা পৌঁছালাম, তখন প্রথম এই চাইনিজ রাইফেলের গুলি হঠাৎ করে দেখি শব্দ হয়, ঠাস করে শব্দ হয় একদিকে, আর মাথার উপর দিয়ে কলার পাতার দুধ দিয়ে খাঁকা করে এগুলা চলে যায়। বুঝতে পারছি না কি ধরনের তো শুনে পড়লাম। তারপর ওখান থেকে আমরা সন্ধ্যাবেলায় প্রথম আক্রমণ করলাম নড়াইল পুলিশ লাইন। ওখানে যুদ্ধ করলাম, যুদ্ধ করে পুলিশ লাইনের পতন ঘটলো। পতন ঘটার পরে আমরা রাত্রিবেলায় রূপগঞ্জ বাজারের পাশে ওখানে বাঁধাঘাটার জায়গা আছে, ওখানে একটা জায়গায় থাকলাম। ভোর রাত্রে আমরা রূপগঞ্জ বাজারে থেকে ওখানে রূপগঞ্জে, নড়াইলের রূপগঞ্জে ওই যে পানি উন্নয়ন বোর্ডের যে ডাকবাংলা, ওইটাতে পাকিস্তান আর্মির অবস্থান ছিল। আমরা এটাকে আক্রমণ করার জন্য ভোরবেলায় যে মালেক মিয়া নামে এক ভদ্রলোক আছে, তার দোতলা বাড়ির উপরে আমরা অবস্থান নিলাম। অবস্থান নেওয়ার পরে একটু বিচ্ছিন্ন অবস্থায়, প্রচুর গোলাগুলি হচ্ছে, প্রচুর গুলি হচ্ছে, আমরা একটু হয়ে গেলাম। তখন মানে মনে রাখার মতো স্মৃতি ওইটাই যে আমরা যখন গুছাই দিতে পারছি না, তখন আমাদের কমান্ডার হুমায়ুন শরীফ সাহেব বললেন যে তোমরা এখানে থাকো, আমি নদী পার হয়ে যেয়ে আমাদের আরো বাহিনী আছে, আজীবনের বাহিনী আছে, এই বাহিনীগুলোকে গুছাই নিয়ে আমরা ওই বাড়িতে আসি, আমাদের শক্তি একটু কম মনে হইতেছে। তখন আমরা যে কজন ছিলাম, হুমায়ুন শরীফের সাথে আমার খুব সম্পর্ক ছিল, আজও আছে। যখন চলে গেলেন, আমি যখন ঘাটে পার করে দিলাম, ঘাট নৌকায় উঠলেন, তখন ফিরে আসার পরে তখন মনের ভিতরে মনে হচ্ছে বোধহয় মানে একটা ভীতি যে বোধহয় এবার আর বাঁচবো না, কারণ বোধহয় ধরা পড়ে যাবো, মানে যুদ্ধটা একটু স্থিমিত মনে হইতেছে। হোক, তখন একটু ভয় পেলাম এবং চিন্তা করলাম যে লড়াই করে বাঁচতে হবে। তখন ওখান থেকে আমরা কাউন্টার ফায়ার করতে লাগলাম। মানে পাকিস্তান আর্মি প্রচুর গোলাবর্ষণ করতেছে, আমরাও মাঝে মাঝে গোলাবর্ষণ করতেছি। এরপরে হুমায়ুন শরীফ পার হয়ে গিয়ে উনি ওখান থেকে আমাদের আর একটা গ্রুপকে পার করে নিয়ে আসলেন। আসার পরে আমরা মাস করে আমরা ইয়েকে আক্রমণ করলাম, এই পানি উন্নয়ন বোর্ডের পাকিস্তান আর্মিকে আক্রমণ করলাম। মানে একটা পর পাকিস্তান আর্মি আমাদের কাছে সারেন্ডার করার জন্য লোক পাঠালো, আফসার সাহেব এবং ইয়েকে, দাহার সাহেবকে। তারা গেল, যে প্রস্তাব দিলে ওরা সারেন্ডার করতে রাজি হলো। এই যে মুহূর্তটা পাকিস্তান আর্মি আমাদের কাছে সারেন্ডার করতেছে, এটা যখন খবরটা পেল, এই মুহূর্তে যেটা মনের অনুভূতি 10 তারিখে, যে পাকিস্তান আমাদের সারেন্ডার করতেছে, পাকিস্তান সারেন্ডার করবে, আমরা যে সঙ্গে সঙ্গে ডাকবাংলা পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলা দখল করলাম, উল্লাসে ফেটে পড়লাম। পাকিস্তান আর্মি লাইন দিয়ে আমাদের, তখন তো আমার তো 17-18 বছর বয়স, পাকিস্তান আর্মি থেকে বড় না যাবে না, লম্বা। ওরা সারেন্ডার করতেছে, ইয়ে করে হাতের অস্ত্র সারেন্ডার করে দিয়ে ইয়ে করতেছে, ওই পড়া, ওই যে জুব্বা, ওই যে পায়জামার জুব্বা পড়া। এই সময়টাই মনের যে আমার কাছে পাকিস্তান আর্মি সারেন্ডার করতেছে, এর থেকে খুশি তো ইয়ে হইতে পারে না, কিন্তু ওদের নাগাল পাই না। ওদের মানে ওদের তো আমার দ্বিগুণ লম্বা, তাই না? যাই হোক, স্মৃতি মনের সবচেয়ে একটা, এগুলো সব মনের স্মৃতি আজও আমার ভিতরে ইয়ে আছে। এখন আমরা এটা অনুপ্রাণিত হই বা ই হই, দেশ স্বাধীন হইল। এই 16 ডিসেম্বর যখন জানতে পেরেছেন যে পাকিস্তানি বাহিনী, এইটা আসলে আমরা তো 10 তারিখে আমাদের নড়াইলকে মুক্ত করে দিয়েছি। তারপর আমরা দেশ শুনতেছি যে এই জায়গা মুক্ত হচ্ছে, কিন্তু
আমাদের এখানে 16ই ডিসেম্বরে যখন পাকিস্তানের মানে পতন হলো, পতনের কথা উল্লাস আমরা করলাম, আমরা মিছিল বা আমাদের যে আনন্দ, অবশ্য একটা জিনিস ছিল, আমাদের ভিতরে একটা জিনিস ছিল কি, বিএলএফের ভিতরে বিশেষ করে, এটা হলো আমরা মনে করতাম যে পাকিস্তান, শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী, শেখ মুজিবুর রহমান আমাদের মধ্যে ফিরে না আসা পর্যন্ত আসলে মুক্তিযুদ্ধের সম্পূর্ণটা আমাদের মাঝে আসবে না, যে কারণে আমরা আমাদের গুলি আসলে নষ্ট করতে চাই না। মুক্তিবাহিনী যারা ছিল তারা অনেক গোলাগুলি মানে ফায়ার করে আনন্দ উল্লাস করলো, আমরা ওসব গোলাগুলি করিনি, আনন্দ করছি। কিন্তু ওদের ইচ্ছিল কি, আমাদের ওখানে আবার ওই নওয়ালের পাশেই ভাটিয়ে পড়া একটা জায়গা ছিল, সেই জায়গাটায় আমাদের 16 তারিখ পর্যন্ত মুক্ত হয়নি, এটা 18 তারিখে এই কথা করে মুক্ত হয়। এই আর একটা জিনিস বলি, মুক্তিযুদ্ধের দুঃখের স্মৃতি সেটা আছে, সেটা হলো কালিয়াতে আমার সাথে একসাথেই আমাদের এক সহযোদ্ধা বক্কর ভাই বিএলএফের, উনি কালিয়ার যুদ্ধে শহীদ হন। আমরা 3 ভাই আমাদের সাথে মুক্তিযুদ্ধে ছিলেন, কালিয়ার যুদ্ধে খুব ইয়ে ছিল। আমরা এক ক্যাম্পে ছিলাম, এক ক্যাম্পে আমরা দীর্ঘদিন এক ক্যাম্পে ছিলাম, এবং আমরা পাশাপাশি একসাথে রাত্রে ঘুমাতাম, একসাথে খাইতাম। আর একটা জিনিস মনে পড়ে মুক্তিযুদ্ধে, সেটা হলো আমাদের যে ক্যাম্পটা ছিল, মুক্তিযুদ্ধের সময় যে ক্যাম্পটা ছিল, ওইটা নড়ালের বড় বিল আছে, বিল চাচুরির ভিতরে একটা গ্রাম ছিল, হিন্দু গ্রাম। এই গ্রামে কোনো লোক ছিল না, সকলে এরিয়াতে, ওখানে আমরা ক্যাম্প করছিলাম, যার চারিপাশে পানি ছিল। আমরা নভেম্বর মাস, ডিসেম্বর মাস, কি শীত, সেই শীতের মধ্যে আমরা সকাল বাবার ভোর রাত 10টার সময় বেরোতাম, মার্চ করে আমরা নবাবের নদীর এপারে এসে গান খাওয়া করতাম। এই রাত্রে, এই শীতের রাত্রে আমরা নৌকায় করে এসে ওই বগুড়ার নাম একটা জায়গা আছে, ওখান থেকে বেশ 200 গজের মতো পানির ভিতর নামতে হতো। পানির ভিতর, শীতের মধ্যে পানির ভিতর নেমে সারা রাত হেঁটে নড়াল পর্যন্ত গিয়ে ওখান থেকে ইয়ে করে আবার ভোররাত্রি ফিরতাম, ভোররাত্রে আবার শীতের মধ্যে জীবনের একটা অংশ। আচ্ছা, মুক্তিযুদ্ধের পর আপনার জীবনের কি কি পরিবর্তন বা চিন্তা ভাবনার কোন ধরনের পরিবর্তন? আসলে হচ্ছে কি, এটা বলতে গেলে খুব দুঃখজনক, সেটা হলো আমরা জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাঙালি জাতিকে যে ওয়াদা করেছিলাম, আমরা বাংলাদেশের সাম্য, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং মানুষের আর্থিক মুক্তির লক্ষ্যে জনগণকে যে আশ্বাস দিয়েছিলাম, মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, যে রাষ্ট্র আমরা চাইছিলাম, সেটা পাই নাই। তার কারণ হলো, মুক্তিযুদ্ধের পরে আমরা যে চাইছিলাম, আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমরা বলছিলাম শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে যে সমস্ত আমাদের দলের, আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল, নিউক্লিয়াসের পক্ষ থেকে বলা হয়েছিল, যে সমস্ত রাজনৈতিক দল, যে সমস্ত লোক, জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করছে, সমস্ত সবাইকে নিয়ে একটা মুক্তিযুদ্ধের পরে বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হোক, এবং এই ন্যাশনাল ইউনিটিটা রক্ষা করে আগে দেশটাকে পুনর্গঠন করা হোক। রাজনৈতিক পুনর্গঠন করার পরে, দেশটা গড়ে তোলার পরে, তারপরে আমরা নির্বাচন এগুলো
কিন্তু আওয়ামী লীগ আমাদের সেই দাবি না মেনে তারা জাতীয় কোটা নষ্ট করে দিয়ে দলীয় সরকারের অধীনে দেশটাকে নিয়ে তারাই মুক্তিযুদ্ধে সবকিছু করছে, আর কারোর কোনো অবদান নেই। এই যে ইতিহাসটাকে তারা তাদের মতো করে একদলীয় বা পারিবারিক ইতিহাসের দিকে নিয়ে গেল, নিয়ে আমরা যেটা চাইছি আসলে মুক্তিযুদ্ধের, সেটা আমরা পাই না। যে আশা করে আমরা মুক্তিযুদ্ধ করছিলাম, সেই আশা আসলে পূরণ হয়নি। মুক্তিযোদ্ধারা মানবতার জীবনযাপন করছে, মুক্তিযোদ্ধারা অবহেলিত হয়েছে। একসময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করছে। আমি আমার নিজের জীবনের কথা বলতে পারি। আমি যখন মানে চাকরিতে গেলাম, চাকরিতে যখন যোগ দিলাম 1984 সালে, তখন বলা হলো একটা কলাম ছিল, আপনি মুক্তিযোদ্ধা কিনা, হ্যাঁ বা না, এবং মুক্তিযোদ্ধা হলে তা প্রমাণিক। তা আমি মুক্তিযুদ্ধ ছিলাম, সে মোতাবেক আমি আমার জায়গায় হ্যাঁ লিখলাম, এবং আমার পরিমাণিক যে সমস্ত কাগজপত্র ছিল সেগুলো আমি দিলাম। দুঃখজনক হচ্ছে, আমাকে আমার অথরিটির পক্ষ থেকে বলা হলো এইগুলো কি না দিলে হতো না। তবে আমি আমার মুক্তিযুদ্ধের পরিচয় এটা আমি দিতে পারবো না, তারা নিষেধ করতেছে। এর থেকে কষ্ট একজন মুক্তিযোদ্ধার জীবনে তো হতে পারে না। আমি বললাম যে আমার যা হয় হবে, আমি আমার এই মুক্তিযুদ্ধের পরিচয় আমি দিব। তার জন্য আমি সাফার করছি। আমি মুক্তিযুদ্ধ এটা দেওয়ার কারণে আমার চাকরি জীবনে পদোন্নতির বিভিন্ন ক্ষেত্রে আমি সাফার করছি, এটাও ঠিক। তবু আমি নিজেকে কখনো আমার মুক্তিযুদ্ধের পরিচয় থেকে বাইরে রাখি। আচ্ছা, আপনি যখন বলেছিলেন যে আপনি যুদ্ধে যেতে চান বা এই সম্পর্কে কোনো কিছুর ভিতরে জড়িত হতে চান, তো সেক্ষেত্রে আপনার পরিবারের রিয়াকশনটা কেমন? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি যখন ভারত যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম, আমার বাবা মা সব কনিষ্ঠ সন্তান, আমরা 7 ভাই বোনের ভিতরে আমি সব ছোট। আমার বাবা যখন আমাদের সমস্ত কিছু স্কাটার হয়ে গেছে, আমার বাবা বুঝলেন যে এই যুদ্ধ এটা একটা লং টার্ম জনযুদ্ধ হবে, এবং এই যুদ্ধ খুব সহসা তাড়াতাড়ি শেষ হবে এটা ঠিক না। ফলে এই যুদ্ধে দেশে থাকলেও আমরা মানে তার সন্তান বাঁচবে না, তার থেকে বরঞ্চ যুদ্ধেই। আমার বাবা কিন্তু ডিমান্ড হয়ে বললেন যে দেশে থাকলেও মারা যাবে, যুদ্ধে গেলে দেশের জন্য যুদ্ধ করে মরলে মরে যাক। সেই সিদ্ধান্ত নিয়ে বাবা আমাকে মানে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন, এবং তিনার ছাত্র যে শরীফ হুমায়ুন কবিরের হাতে আমাকে তুলে দিয়ে বললেন যে তুমি নিয়ে যাও, যদি তুই বেঁচে থাকো, যদি ও বেঁচে থাকে, আমরা কে বেঁচে থাকবো জানি না, বেঁচে থাকলে রক্ষা করো, মরে গেলে কবর দিয়ে দিও। হ্যাঁ, এইভাবে হুমায়ুন শরীফের হাতে আমাকে আমার বাবা আমাকে তুলে দিলেন। এবং আমি যেদিন গেলাম, আমার মনে আছে আমার মা আমাকে ওই বাঁশের আছে না, বাঁশের ভিতরে ব্যাগ বানায় না, আমার ছোট বোনের বাঁশের ব্যাংকের ভিতরে ওই 1 আনা 2 আনা 4 আনা করে জমাইয়ে ওখান থেকে 6 টাকা, আর বাবার কাছে 10 টাকা, আর একটা গামছার ভিতরে কিছু চিড়িয়ে গুড় এইগুলো বেঁধে নিজেরা আমাকে যুদ্ধে রওনা করেছে। আমার বাবা এবং মা, এটা আমার জীবনের একটা, আমার বাবা মা আমাকে যুদ্ধে নিজেরা 16টা টাকা দিয়ে আর চিড়িয়ার মুড়ি, চিড়িয়ার গুড় গামছার মধ্যে এক পাশে চিড়িয়ে গুড় বেঁধে আমাকে দিয়ে কাপড় চোপড় দিয়ে আমাকে যুদ্ধে রওনা করেছে। বাবার ব্রত ছিল যে জনযুদ্ধ, এই জনযুদ্ধ
ভিয়েতনামের মতো দীর্ঘকাল যুদ্ধ হবে, এই যুদ্ধ বাঁচবে কি মরবে কি একটু ঠিক নাই। তা যখন মানে মরবেই, যখন দেশে থাকলেও মরবে, যুদ্ধে গেলেও মরবে, তার থেকে যুদ্ধে যেয়ে দেশের জন্য যুদ্ধ করে যদি মরে যায়, তাও তো জীবনের একটা আত্মতৃপ্তি থাকবে। আমার সন্তান যুদ্ধে যেয়ে মারা গেছে, মাকে এটাই বোঝাইছে। এবং আমি যাওয়ার সময় আমার মা গোপনে কাঁদছিলেন এবং চোখ মুছছিলেন, এটা আমি পিছনে ফিরে দেখছিলাম, মানে মা কাঁদছে। হচ্ছে বর্তমানে কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থান হয়ে যায় এবং তার ওই সময় দেখা যায় যে মানুষ দুটো দলে বিভক্ত হয়ে গেছে বা দুই ধরনের মতামতে বিভক্ত হয়ে গেছে। তো আপনার সেই সম্পর্কে মতামত? ব্যাপারটা হচ্ছে কি যে এই গত 16 বছর যে দুঃশাসন, যে অপশাসন, যে দুর্নীতি, যে লুটপাট, যে দখলদারিত্ব, দলবাজি এবং যে সমাজের প্রত্যেকটা অংশকে যেভাবে কলুষিত করা হচ্ছে, এর থেকে সমগ্র জাতি একটা মুক্তির আকাঙ্ক্ষা, সবাই যার যার জায়গা থেকে। এই যে গণ অভ্যুত্থান হচ্ছে, এই গণ অভ্যুত্থানে 29 জন রিক্সাওয়ালা মারা গেছে, রিক্সা শ্রমিক মারা গেছে। এই রিক্সা শ্রমিকের কি দাবি ছিল? সে কেন এই সরকারের পতন চাচ্ছিল? সে মনে করতো যে এই সরকার চলে গেলে বোধহয় আমি ভালোভাবে রাজপথে আমার রিক্সাটা আমি চালাইতে পারবো। দ্রব্যমূল্যের লুটপাটের, ব্যাংক, আর্থিক খাত, বিমা, সমস্ত কিছু লুটপাট করে টোটাল দেশের যে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই জাতিকে যে যুদ্ধে করে যে জাতি বানাইছিলাম, লড়াই করে যে জাতি তৈরি করছিলাম, যে বাংলাদেশ বানাইছিলাম, আজকে সেই বাংলাদেশের পরবর্তী প্রজন্মে আমাদেরকে ধিক্কার দেবে। তোমাদের মতো প্রজন্ম আমাদেরকে গালিগালাজ করবা, কারণ তোমরা যখন দেখবা তোমাদের খাদ্য কেনার সামর্থ্য নাই, তোমাদের দেনা শোধ করতে হচ্ছে। লক্ষ কোটি বিলিয়ন এখন রাষ্ট্রের দেনা, এবং এই রাষ্ট্রের দেনা সুদ, এই শোধ করতে গেলে তোমাদেরকে মানে আগামী দিনে খাওয়ার মতো অবস্থা না, তখন তোমরা আমাদের গালি দাও। আমাদের পুরো প্রজন্ম এই বাংলাদেশটা বানায় আমাদেরকে, এই জায়গাটাই এই বিগত সরকার তার ফ্যাসিবাদী শাসন নিয়ে গেছে, যে কারণেই জাতির এই বিভক্তি হওয়ার পরে যা হওয়ার, একটা অরাজনৈতিক, অদলীয়, একটা সামান্য মানে এই যে মুক্তিযোদ্ধাদেরকে আজকে এই জাতির কাছে যেভাবে মানে খামাখা মুক্তিযুদ্ধের চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আর মুক্তিযুদ্ধের কথা বলে এই 16 বছরের দেশে যা করা হচ্ছে, পারিবারিক ইতিহাস লিখে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে মুক্তিযোদ্ধাদেরকে এই জাতির কাছে আজকে কেউ প্রতিপন্ন করে যাচ্ছে। আমরা মানুষের কাছে আসলে এই বিগত সরকার যা করছে এর কোনো মানে কোনো জবাব নেই, আমাদের কাছে এর কোনো জবাব নেই। এটা অপ্রত্যাশিত। মানুষ ভয়ের সংস্কৃতি, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের ভিতরে ভয়, একটা রাষ্ট্রকে যখন মানুষ ভয় পায়, তার থেকে কষ্টকর আমার জনগণের রাষ্ট্র, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ তো রাষ্ট্রের মালিক, তা সেই জনগণ যদি রাষ্ট্রকে ভয় পায় তো কিসের মালিক? এই সরকারের 16 বছরের শাসনে যে শুনতেছি, যা দেখতেছি, আয়নাঘরের নির্যাতন, গুম, খুন, হত্যা, তারপরে করে আজকে ফ্যাসিবাদ দুঃশাসন, তাই না? এটা করার পরে দেশের যে অবস্থা সৃষ্টি করছে, অন্য কোনো পথ তো ছিল, সেটাই হচ্ছে। তো দুঃখ একটাই যে শেখ মুজিবুর রহমানের মেয়ে এদেশের জনগণের
ভয়ে দেশ ছেড়ে পালায় যাইতে হচ্ছে, লজ্জা এবং দুঃখে, শুধুমাত্র তার এবং তার পরিষদ বর্গের ভুল মানে অন্যায় ও অন্যায্য রাজনীতির কারণে। ক্লিয়ার? এখন আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে যে জীবনটা চেয়েছিলেন সেই জীবনটা কি পেয়েছেন? দেশের জন্য যে যা যা চেয়েছিলেন বা নিজেদের যে বর্তমান যে জীবনযাপন সেই অবস্থা থেকে আপনি কতটুকু সন্তুষ্ট? সেটা হলো কি যে মুক্তিযোদ্ধারা শুরু থেকে অবহেলিত, শুরু থেকে। এই যে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের পরে 1972 সালে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা ছিল না। কারা মুক্তিযুদ্ধ করছে তার কোনো সংজ্ঞা ছিল না। সংবিধানে মুক্তিযুদ্ধের কোনো স্বীকৃতি নেই, মুক্তিযুদ্ধদের কোনো স্বীকৃতি নাই। আমাদেরকে মুক্তিযুদ্ধের পর আমাদের অস্ত্রটা নিয়ে আমাদের 400 টাকা দিয়ে বাড়ি পাঠাই দেওয়া হয়েছে। এবং আমার যুদ্ধ জয়ের বাংলাদেশ, যে যুদ্ধ জয় করছি বাংলাদেশ, এই যুদ্ধ জয়ের বাংলাদেশ তো আমার শাসন করার কথা, আমার পরিচালনা করার কথা। আমি তো পরীক্ষিত দেশপ্রেমিক। আমার দেশপ্রেম যুদ্ধে কে যাইতে পারে? যুদ্ধে যাওয়া মানে কি? যুদ্ধ যাওয়া মানে মৃত্যুকে বরণ করা। তা যুদ্ধে যে যাইতে পারে সে মৃত্যুকে বরণ করতে পারে। এবারে আমরা 24-এর অভ্যুত্থান দেখি নাই, বুক খুলে দিয়ে বলছে মারো গুলি, এটাই দেশপ্রেম। আমাদের সেই দেশপ্রেম ছিল বলে আমরা গেছিলাম, আমরা দেশ স্বাধীন করলাম, দেশটা পরিচালনা করবো আমরা। আমাদেরকে বাড়ি পাঠাই দিয়ে আওয়ামী লীগ দেশটা তুলে দিল কাদের হাতে? যারা মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তান সরকারের, পাকিস্তান সেনাবাহিনীর মোশায়েরি করছে, সহায়তা করছে, সচিবালয় চালাইছে, বিশ্ববিদ্যালয় চালাইছে। বিশ্ববিদ্যালয় যখন চলে, সচিবালয় যখন চলে, ইয়ে যখন চলে, অফিসে যখন চলে, তখন কি এই দেশে কোনো যুদ্ধ আছে কেউ বিশ্বাস করবে? করবে? তারা তো পাকিস্তানকে সহায়তা করছে। সেই সচিবালয়ে যারা রাজাকার তৈরি করছে, যাদের রাজাকারের সার্টিফিকেট দিয়েছে, যারা রাজাকারকে আইডেন্টি কার্ড দিয়েছে, সেই সমস্ত লোকের হাতে আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে আমরা মানবতার জীবনযাপন করছি। আমরা যারা লেখাপড়া করছি, লেখাপড়া শিখছি, যারা গরিব ছিল, বেশিরভাগ দেশের মুক্তিযুদ্ধের বেশিরভাগ 70 থেকে 80% মুক্তিযোদ্ধা হচ্ছে কৃষক বংশ এবং গরিব মানুষ। এই কৃষক, শ্রমিক, গরিব মানুষ তারা কি মানবতার জীবনযাপন করছে? রিক্সা চালাইছে, জোন মজুরি দিছে, দিন মজুরি দিছে। তারপরে বিভিন্ন সরকারের সময় তাদের সম্মানী ভাতা টাতা এগুলো দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় সম্মানী ভাতা, ভালো সম্মান দেওয়া। এখন তারা মোটামুটি অর্থনৈতিকভাবে একটু শেষ জীবনের চিকিৎসা বা ইয়ে নিয়ে করতে পারে। এটা তারা এইটুকু তারা পাইছে। এই যে সাম্প্রতিক এই বিগত সময়ে এসে পাইছে, এটা সেটা করবো না। তো মুক্তিযোদ্ধারা মানবতার জীবনযাপন করছে। ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি কিছু বলতে চান? ভবিষ্যৎ প্রজন্মকে একটা কথাই বলবো, সেটা হলো এই দেশটা আমরা যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে মুক্ত করে স্বাধীন করে দিচ্ছি। এই দেশ তোমাদেরই দেশ। আমরা আশা করব, আমরা যেটা পারি নাই, আমরা জনগণের যে মুক্তি দিতে পারি নাই, আমরা যে আশ্বাস জনগণকে দিয়েছিলাম, তোমরা পরবর্তী প্রজন্ম জনগণকে এই যে আজকে বলছো যে কথা, এই যে 24-এর আন্দোলনে যেটা বলছো, আমরা চাই 24-এর আন্দোলনের চেতনা আর আমাদের চেতনা। আমরা বলছিলাম সাম্য, মানবাধিকার, ন্যায় বিচারের কথা, আর তোমরা এসে বলছো ফ্যাসিবাদের অবসান এবং বৈষম্যহীন সাম্যের সমাজ। আমরা চাই আগামী প্রজন্ম এই দেশটাকে ফ্যাসিবাদের বিলোপ এবং একটি
বৈষম্য সাম্যের সমাজ প্রতিষ্ঠা করে এদেশের জনগণকে সেই কাঙ্ক্ষিত মুক্তি এনে দিতে। এটা ব্যর্থতার দায় আমাদের, সফলতার দায় তোমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। তোমাকে ঠিক আছে। 43 মিনিট বেশি আছে না।